আমন্ত্রণ জানাচ্ছি জাতিসংঘের ৭৫ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ বাংলাদেশের আয়োজনে আমন্ত্রণমূলক বিতর্ক প্রতিযোগিতা। বাংলাদেশের সকল বিভাগ থেকে আগত ৮টি বিশ্ববিদ্যালয় এখানে অংশগ্রহণ করেছে। চূড়ান্ত পর্বে উপনীত হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের চূড়ান্ত পর্বে স্পিকার হিসেবে রয়েছে আমি প্রশান্ত ভূষণ বড়ুয়া, ডিরেক্টর বাংলাদেশ স্টাডি সেন্টার, ইউনাইটেড কিংডম। আমার সাথে বিচারক হিসেবে রয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ শুকরানা, তিনি বর্তমান সভাপতি বাংলাদেশ ডিবেট ফেডারেশন এবং এক্সিকিউটিভ ডিরেক্টর এমল ল্যান্ড ফাউন্ডেশন বাংলাদেশ। রয়েছেন তৌহিদ হোসেন পাপন, সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট, যমুনা টেলিভিশন, সাবেক সভাপতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব। আরও রয়েছেন দিনা আফসানা, প্রেজেন্টার বাংলাদেশ বেতার, জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ ডিবেট ফেডারেশন, সাবেক সহ-সভাপতি জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। বিচারক হিসেবে রয়েছেন মাহমুদুল আলম রাসেল, অফিসার মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ ডিবেট ফেডারেশন, সাবেক সাধারণ সম্পাদক মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব। আজকের বিতর্কে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করবেন এবং সংসদে প্রস্তাব উত্থাপন করছেন চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত প্রিমিয়ার ইউনিভার্সিটির বিতর্ক দল, প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। সরকারি দলের সদস্যরা হলেন মাসিয়াত কবির প্রীতু, আফতিহারুল কবির তিহার এবং সৌমেন সরকার। তারা আজ প্রস্তাব করছেন এই সংসদ যেই সমস্ত উন্নয়নশীল রাষ্ট্র শরণার্থীদের একটি বড় অংশ গ্রহণে আগ্রহী হবে তাদেরকে অতিরিক্ত অনুদান প্রদান করবে। বিরোধী দল হিসেবে এই প্রস্তাবের সংসদীয় বিরোধিতায় অবতীর্ণ হবেন ঢাকা বিভাগ থেকে নির্বাচিত ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বিতর্ক দল। বিরোধী দলের সদস্যরা হলেন শায়ান সাদিক ইশতি, মোহাম্মদ তানভীর হোসেন শান্ত এবং খাদিজা শারমিন। স্পিকার হিসেবে আমার একটু অন্যত্র ব্যস্ততা থাকায় আমি সকলের সম্মতি সাপেক্ষে মাননীয় ডেপুটি স্পিকার তৌহিদ হোসেন পাপনকে আহ্বান জানাচ্ছি আজকের বিতর্কটি পরিচালনা করবার জন্য। মাননীয় ডেপুটি স্পিকার তৌহিদ হোসেন পাপন। ধন্যবাদ মান স্পিকার ফ্লোর প্রদানের জন্য। মান স্পিকার, আজকে প্রথমত যে উত্থাপিত প্রস্তাবের সংজ্ঞায়ন করে দিতে চাই সেটি হচ্ছে এই সংসদ বলতে মান স্পিকার জাতিসংঘের সংসদ। উন্নয়নশীল রাষ্ট্র বলতে আসলে আমরা সবাই বুঝি, তাও যে সকল রাষ্ট্রের জনগণের মাথাপিছু আয় বার্ষিক $700 কম সেই সকল রাষ্ট্রকে আমরা বুঝাচ্ছি। তৃতীয়ত মান স্পিকার বড় অংশের শরণার্থী বলতে বোঝাচ্ছি, অর্থাৎ যে সকল মানুষজন ছিন্নমূল অন্য রাষ্ট্রে থাকতে আগ্রহী, হয়তো তাদের নিজ দেশের যুদ্ধের কারণে বা তাদের নিজ দেশ তাদেরকে রাখতে চাচ্ছে না, এই সকল কারণে যে সকল মানুষ ছিন্নমূল তাদেরকে আমরা বুঝাচ্ছি। এবং মান স্পিকার বিশাল অংশ বলতে বুঝাচ্ছি এটি মোট অল্প সংখ্যক কোনো সংখ্যা নয়, এটি হয়তো ৫,০০০, এটা অবশ্যই ৫,০০০ বা ১০,০০০ এর চেয়ে বেশি মান স্পিকার। এবং অতিরিক্ত অনুদান প্রদান বলতে বুঝাচ্ছি মান স্পিকার স্বাভাবিকের চেয়ে বেশি, অর্থাৎ জাতিসংঘ একটি রাষ্ট্রকে যে উন্নয়নশীল রাষ্ট্রকে যে অনুদানটি দিয়ে থাকে তার থেকে বিশাল অংশে বেশি। মান স্পিকার এবার মান স্পিকার বিতর্কের শুরুতে কিছু বিষয় ক্লিয়ার করে দিতে চাই, সেটি হচ্ছে মান স্পিকার আসলে এই শরণার্থী সমস্যা অবশ্যই একটি বড় সমস্যা, বিশাল সমস্যা। এই সমস্যাটি সমাধানের জন্য আমাদেরকে অবশ্যই নানা ধরনের পদক্ষেপ নিতে হবে, কিন্তু অতিরিক্ত অনুদান আসলে কোনো বড় একমাত্র সমস্যা সমাধান নয়। কিন্তু মান স্পিকার এই অতিরিক্ত অনুদান প্রদানের ফলে মান স্পিকার এই শরণার্থীদের যে সকল মূল সমস্যা আছে তা অনেক অংশে এবং বিশাল অংশে কমে আসবে। এবার মান স্পিকার বলতে চাই এই অনুদানটি কতদিন ধরে প্রদান করবে জাতিসংঘ, এমনটা না যেটি সবসময় প্রদান করে আসবে, অর্থাৎ এই অনুদানটি ততদিন প্রদান করা হবে যতদিন পর্যন্ত শরণার্থীদের দেশসমূহ তাদেরকে ফিরিয়ে নিয়ে যায় এবং শরণার্থীদের একটি সমস্যার একটি সঠিক সমাধান না হয়। মান স্পিকার এবার মূল বিতর্কে যাচ্ছি মান স্পিকার ব্যাপারটা হচ্ছে মান স্পিকার আসলে শুধু অনুদান দিতে থাকবে জাতিসংঘ, কোনো চাপ প্রয়োগ করবে না সেই সকল দেশকে মান স্পিকার, এমনটা নয়। এই অনুদান প্রদানের মধ্যে মান স্পিকার জাতিসংঘ ওই সকল দেশকে অবশ্যই চাপ প্রয়োগ করবে, কিন্তু মান স্পিকার কথা হচ্ছে এই চাপ প্রয়োগের পরপরই কিন্তু এই সমস্যাটি সমাধান হবে না, অর্থাৎ চুক্তি স্বাক্ষরিত হবে, অন্যান্য দেশগুলো তাদের নিজ দেশের বাসিন্দাদেরকে ফিরিয়ে নেবে। অবশ্যই এটি একটি দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার, হয়তো ২-৩ বছর লেগে যেতে পারে। এর মধ্যে মান স্পিকার যে মানবিক কারণ রয়েছে শরণার্থীদের, তাদের এই মানবিক কারণ বিবেচনা করে মান স্পিকার জাতিসংঘের অবশ্যই উচিত এই ধরনের অতিরিক্ত অনুদানটি প্রদান করা। এবার আসছে মান স্পিকার
আমাদের মূল বিতর্কে জাতিসংঘ আসলে কেন এটি দিয়ে থাকবে। আসলে মানুষ এটা তাদের মোরাল বার্ডেন, তাদের সংবিধানে লেখা আছে, অর্থাৎ অন্য কোনো রাষ্ট্র যখন বা অন্য কোনো রাষ্ট্রের বাসিন্দা যখন এই ধরনের একটি মানবিক সমস্যার মানবিত জীবনযাপনের মধ্যে দিয়ে যাবে, তারা অবশ্যই এই ব্যাপারে কথা বলবে এবং তাদের ম্যাম গুরু দায়িত্ব বিওয়াই, তাদেরকে এখন নিচ্ছি না, পয়েন্ট অফ এবং তাদের ইনফরমেশন। গুরু দায়িত্ব হচ্ছে একটু পরে নিচ্ছি চেয়ে নিব। তাদের গুরু দায়িত্ব হচ্ছে মাস স্পিকার এই সমস্যাটি সমাধানে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা। মাসপুর আমরা অনেক জায়গায় দেখেছি বিভিন্ন ভালনারেবল সিচুয়েশনে জাতিসংঘ অনেক ধরনের মেকানিজম প্রয়োগ করে থাকে, কিন্তু মাসপুকার কোনো মেকানিজমই আসলে একটি সাস্টেনেবল সলিউশন দিয়ে থাকেনি। কিন্তু মাসপুকার এই অতিরিক্ত অনুদানের ফলে মাসপুকার এই শরণার্থীদের সমস্যাটি একটি দীর্ঘ সময় সাপেক্ষ এবং একটি যথাযথ সমাধান পাবে। স্যার আপনার পিওয়াইটি। ম্যাম, জাতিসংঘ কোথায় কি করেছে সেটাই বিতর্কের মূল বিষয় না। আপনি আমাকে একটু দয়া করে বলেন অতিরিক্ত অনুদানের থেকে এই সমাধানের মেকানিজমের স্টেপস গুলা কি? এটা ডিবেটের ডিমান্ড। আপনি এতক্ষণ ধরে যেগুলো বলতেছেন এগুলো হচ্ছে মানবিক কারণ, জাতিসংঘের সাকসেস, সেগুলা ফেইলিয়ার, এগুলা কথা না। আমাকে একটু স্টেপস গুলা বলেন। জি 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 স্যার, জি জি স্যার, আমি ঢুকছি বিতর্কে এবং আপনি দেখুন আমার বিতর্কে আমি কিভাবে এই পলিসিগুলো দেখাবো আসলে। দ্বিতীয়ত মানুষ স্পিকার কেন মানুষ স্পিকার তৃতীয় বিশ্বের রাষ্ট্রে এটি গ্রহণ করবে। মানুষ স্পিকার প্রথমত হচ্ছে তৃতীয় বিশ্বের রাষ্ট্রে এটি বার্ডেন কমাবে। কিভাবে কমাবে মানুষ স্পিকার? তৃতীয় বিশ্বের রাষ্ট্রসমূহ বা যে কোনো রাষ্ট্র তাদেরকে গ্রহণ করে শরণার্থী হিসেবে, কিন্তু মানুষ স্পিকার তাদেরকে মূল ধারা জনগোষ্ঠীর সাথে অ্যাড করে না। অর্থাৎ মানুষ স্পিকার তাদেরকে হয়তো খাওয়া পড়া বা থাকার ব্যবস্থাটুকু করে, কিন্তু মানুষ স্পিকার তাদের যে শিক্ষা বা তাদের শিক্ষার ব্যাপারটি অথবা অথবা তাদেরকে যে চাকরির বাজারে অন্তর্ভুক্ত করার যে ব্যাপারটি, সেই ব্যাপারটি করে না। এতে করে মানুষ স্পিকার কি দেখা যায়? মানুষ স্পিকার একজন শরণার্থী থাকছে অন্য একটি দেশে আশ্রিত হিসেবে, কিন্তু মানুষ স্পিকার তার যে একজন যথাযোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে সকল জিনিসগুলো বা যে সকল নিয়ামক গুলো প্রয়োজন হয় মানুষ স্পিকার সেটি সে পাচ্ছে না। অর্থাৎ দিন শেষে সে তৃতীয় বিশ্বের রাষ্ট্রসমূহের উপর একটি বোঝা হিসেবে রয়েছে মানুষ স্পিকার। দ্বিতীয়ত মানুষ স্পিকার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে মাস স্পিকার, আসলে এটা আমার সংজ্ঞানের পরে এক্সপ্লেন করে দেওয়া দরকার ছিল। সেটা হচ্ছে মাস স্পিকার আসলে এই অনুদানটি তৃতীয় বিশ্বের রাষ্ট্রে প্রয়োগ করার ফলে অবশ্যই জাতিসংঘ এটিকে মনিটরিং করবে। তারা এটি দিকে অবশ্যই খেয়াল রাখবে যে এটি যাতে কোনো অপব্যয় না হয়। অর্থাৎ এই জন্য তারা হয়তো রেগুলেটিং কোনো কোম্পানি রাখবে বা যাতে এটি যথাযথভাবে প্রয়োগ হয় সেটি তদারকি করবে। অর্থাৎ মাস স্পিকার এক্ষেত্রে আরো একটি বিষয় হচ্ছে, হ্যাঁ উন্নত তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো অবশ্যই শরণার্থীদের জন্য এই টাকাটি ব্যয় করবে, কিন্তু পরবর্তীতে সে এই ব্যয়টি ভিজিবল দেখানোর পর সে যদি চায় তার নিজ দেশে ব্যয় করতে, অবশ্যই সে নিজ দেশে ব্যয় করতে পারবে। তবে হ্যাঁ অবশ্যই এটি হচ্ছে তৃতীয় বিশ্বের শরণার্থীদেরকে আগে গুরুত্ব দিয়ে। এবার মানুষ স্পিকার দেখাতে চায় কেন এটি তৃতীয় বিশ্বের রাষ্ট্রের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ মানুষ স্পিকার দেখা যায় এই সকল শরণার্থীদেরকে যেমনটি আমাদের বাংলাদেশে দেখা যায় রোহিঙ্গাদের সাথে মানুষ স্পিকার আমাদের একটি বিশাল ধরনের কনফ্লিক্টের সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ নিজ দেশের মানুষ যখন দেখে যে অন্য দেশ থেকে আগত শরণার্থীরা তাদের দেশে এসে তাদের জায়গাটুকু দখল করছে, তাদের অধিকারগুলো দখল করছে, তখন মানুষ স্পিকার নিজ দেশের জনগণ তাদেরকে বোঝ হিসেবে দেয়। তখন মানুষ স্পিকার দেখা যায় কি নিজ দেশের জনগণ তাদেরকে কখনোই স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছে না। অর্থাৎ এই ক্ষেত্রে মানুষ স্পিকার নিজ দেশের জনগণের সাথে একটি দ্বন্দ্বের যাতে সৃষ্টি না হয়, স্যার 10 থেকে শেষ করছি। এই জন্য মানুষ স্পিকার তৃতীয় বিশ্বের রাষ্ট্র উন্নয়নশীল রাষ্ট্রগুলো এই অনুদানটি গ্রহণ করবে। এবং চতুর্থত মানুষ স্পিকার দেখা যাবে যখন উন্নয়নশীল রাষ্ট্রগুলো এটি গ্রহণ করছে মানুষ স্পিকার, অন্য কোনো রাষ্ট্র মানুষ স্পিকার ভাবতে পারে যে এই টাকাটা হয়তো তাদের উন্নয়নের ক্ষেত্রে ইনভেস্ট হচ্ছে, তখন মানুষ স্পিকার অন্য রাষ্ট্র ভাবতে বাধ্য হবে যে কেন তাদেরকে এই টাকাটি নেওয়া উচিত। আশা রাখছি সংসদীয় প্রস্তাবটি গৃহীত হবে। ধন্যবাদ মানুষ স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংসদে প্রস্তাব উত্থাপন করেছেন। বিরোধী দল আপনারা 1 মিনিট স্ট্র্যাটেজিক টাইম পাবেন। ভয় নেই বাংলাদেশ। মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি আমরা সবাই শুনতে পাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা আজকে যে বিতর্কটা করব এই বিতর্কে আপনাকে দেখতে হবে আজকে আপনি শরণার্থীদের অনুদান নিয়ে কথা বলতে চাচ্ছেন, অনুদানটি বেশি বাড়িয়ে দিবেন, এটার পিছনে আপনার মোটিভটা আসলে কি? সেটি কি স্বল্প মেয়াদী নাকি দীর্ঘমেয়াদী? মাননীয় স্পিকার, স্বল্প মেয়াদী হলে আপনি আসলে স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদীর ক্রাইটেরিয়াকে যদি 2-3 বছর ধরে নিতে যান, এটা আসলে একটি মাঝামাঝি পর্যায়ে থাকে। আপনি এটিকে স্বল্প মেয়াদীও বলতে পারবেন না, দীর্ঘমেয়াদীও বলতে পারবেন না। আমাদের বিতর্ক আসলে এই জায়গায় না। আমরা আপনাকে আজকে দেখাবো যে আপনি অতিরিক্ত অনুদান দেওয়ার পরবর্তীতে
যেই সমস্যাগুলো মিটিগেট করার চেষ্টা করছেন বা যেই সমস্যাগুলো উত্তরণের চেষ্টা করছেন সেটি তো হবেই না, উল্টো আপনি যেই জায়গাগুলোতে জাতিসংঘ হিসেবে ফোকাস ছিলেন সেই জায়গা থেকে আপনি অনেকটাই সরে আসবেন। মাসফির কিভাবে আমাদের বক্তব্যকে ক্লিয়ার করি, পরে তাদেরটা বলছি। প্রথম কথা হচ্ছে, আমরা বিশ্বাস করি আপনি যখনই একটি উন্নয়নশীল রাষ্ট্রকে মাননীয় স্পিকার, আপনি যখনই উন্নয়নশীল রাষ্ট্রকে আপনি বেশি অনুদান দিবেন, তারা খুব স্বাভাবিকভাবেই তাদের অর্থনীতির জন্য বা তাদের এই টাকাগুলো তাদের যে দরকার সেই জন্য মাননীয় স্পিকার তারা হচ্ছে শরণার্থীদের দিবে। কিন্তু মাননীয় স্পিকার সবচেয়ে বড় যে সমস্যাটা সেটি হচ্ছে অনুদানটি নেওয়ার পরবর্তীতে কিভাবে এই যে শরণার্থী রয়েছে তাদের জীবন মানগুলোকে আপনি ঠিক কিভাবে উন্নত করবেন সেই ব্যাপারগুলোতে আসলে মাননীয় স্পিকার এই যে রাষ্ট্রগুলো রয়েছে তারা কাজ করবে না। মাননীয় স্পিকার, আমাদের প্রথম পয়েন্ট এটি আসলে দীর্ঘমেয়াদী সমাধানের যে কথা বলছেন সেটিকে নিয়ে আসবে না। সেকেন্ড কথা মাননীয় স্পিকার, যে আমরা বলছি এটি এই সমস্যার জন্য যারা দায়ী বা রেসপন্সিবল তাদের জন্য একটি এসকেপিস্ট ওয়ে তৈরি করে। যেভাবে মাননীয় স্পিকার কিভাবে দেখেন, জাতিসংঘের ডিলিংসটা কখনো এই জায়গায় না যে আমি তোমাকে টাকা দিব, তোমার দেশে আমি রাখতে পারতেছি না, তুমি অন্য দেশে যে ভালো থাকো। জাতিসংঘের দায়িত্ব মাননীয় স্পিকার এটা কখনোই না। জাতিসংঘের দায়িত্ব একটি মানুষ যখন বাস্তুচ্যুত হয় বা মাননীয় স্পিকার শরণার্থীতে পরিণত হয়, জাতিসংঘের দায়িত্বটা হচ্ছে সে যেন তার নিজের দেশে মাননীয় স্পিকার সঠিক জীবনযাপন বা স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেটি নিশ্চিত করা। মাননীয় স্পিকার, জাতিসংঘের দায়িত্ব কখনো মাননীয় স্পিকার টাকা দিয়ে আপনাকে ভাত খাওয়াবে বা মাননীয় স্পিকার শিক্ষা দিবে সেটি নয়। ব্যাপার হচ্ছে আপনি যখনই এই অনুদানটি নেবেন তখনই জাতিসংঘের মতো যেই সংগঠনগুলো রয়েছে কিংবা মাননীয় স্পিকার যে ডিলিংস গুলো হয় বা যারা রেসপন্সিবল, আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার তাদের জন্য এটি এসকেপিস্ট ওয়ে। মাননীয় স্পিকার, এই এসকেপিস্ট ওয়ের জন্য আপনি যে আলটিমেটলি সলিউশনটা চান মাননীয় স্পিকার, যে শরণার্থী সমস্যা, আজকের বিতর্কে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে এই শরণার্থী সমস্যাগুলোকে কমিয়ে নিয়ে আসতে হবে। একটা সময় যে আমরা ব্যাপারগুলোকে পুরোপুরি বন্ধ করব সেটি মাননীয় স্পিকার আপনি করতে পারবেন না। তৃতীয় জায়গা হচ্ছে মাননীয় স্পিকার স্টেক হোল্ডার অ্যানালাইসিসে আমরা আপনাকে এটি দেখাবো যে আপনি যখন রাষ্ট্র হিসেবে অনুদান নেবেন তখন আপনার স্টেক হোল্ডার থাকবে দুইটা। প্রথম স্টেক হোল্ডার হচ্ছে আপনার জনগণ, দ্বিতীয় হচ্ছে আপনার শরণার্থী। আপনি মাননীয় স্পিকার যখনই বেশি পরিমাণে অনুদান নেওয়া শুরু করবেন তখন রাষ্ট্র হিসেবে আপনার প্রতি এই বার্ডেন থাকবে যে আপনার যারা শরণার্থী রয়েছে তাদেরকেও আপনাকে আসলে একটু বেশি পরিমাণে ফোকাস দিতে হবে। তখন আপনার যে একটি স্টেক হোল্ডার রয়েছে আপনার নিজের দেশের জনগণ, তারা মাননীয় স্পিকার সেই জায়গাতে ব্যাপারটিকে সাপোর্টিভ ওয়েতে সাপোর্ট করবে না। মাননীয় স্পিকার, এখন আপনাকে বুঝতে হবে যে এই যে উন্নয়নশীল রাষ্ট্রগুলো রয়েছে তাদের রাষ্ট্র কাঠামোগুলো কেমন। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাই এই উন্নয়নশীল রাষ্ট্রগুলোর কাঠামোতে প্রচুর পরিমাণে রাজনৈতিক অস্থিরতা রয়েছে, তাদের সরকার ঘন ঘন পরিবর্তন হওয়া কিংবা মাননীয় স্পিকার একনায়কতন্ত্র, মাননীয় স্পিকার আমরা দেখতে পাই তাদের আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। এসব সমস্যাকে মিটিগেট করে একটি উন্নয়নশীল রাষ্ট্র যদি আপনার অর্থের জন্য আপনার বার্ডেনটি নেয়ও, দিন শেষে যেই শরণার্থী রয়েছে তাদের জন্য মাননীয় স্পিকার এটি পরবর্তীতে যে বেটার কোনো বেনিফিট নিয়ে আসবে না। এবং তার যে আরেকটি স্টেক হোল্ডার রয়েছে জনগণ, মাননীয় স্পিকার সেই জনগণকেও সে আসলে খুশি করতে পারবে না। তারা বলার চেষ্টা করেছেন যে মাননীয় স্পিকার তারা যে শরণার্থী রয়েছেন তাদেরকে তারা চাকরির বাজারে ইনক্লুড করতে চান। মাননীয় স্পিকার, ব্যাপারটি হচ্ছে এই উন্নয়নশীল রাষ্ট্রগুলো তাদের নিজেদের যে জনগণ রয়েছে তাদেরকেই সম্পূর্ণরূপে বেকার মুক্ত করার মধ্যে মাননীয় স্পিকার এই অবস্থাতে এখনো আসেনি। যখনই মাননীয় স্পিকার আপনি তাদেরকে আবার সেই জায়গাগুলোতে ইনক্লুড করতে চাবেন, শরণার্থী যারা তাদেরকে যখন আপনি ইনক্লুড করতে যাবেন তখন মাননীয় স্পিকার সেটি আপনার যে জনগণ রয়েছে তাদের জন্য রাষ্ট্র হিসেবে মাননীয় স্পিকার আপনি একটি ইনজাস্টিস করেন এবং তারা আপনার প্রতি কখনো হ্যাপি থাকবে না। মাননীয় স্পিকার, এটি হচ্ছে তাদের যে পয়েন্ট ছিল তৃতীয় বিশ্বের রাষ্ট্রের বার্ডেন কমাবে, সেটি আমরা বিশ্বাস করি একটি ভুল অ্যানালাইসিস। মাননীয় স্পিকার, আমাদের চতুর্থ জায়গা যেটি হচ্ছে মাননীয় স্পিকার, পরবর্তীতে এই ব্যাপারগুলো আপনাদের জন্য যে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। কারণ একটি সময় পর্যন্ত আপনি বলছেন যে আপনি অনুদানটি দিবেন, কিন্তু অনুদান দেওয়ার পরবর্তী সময়ে এই ব্যাপারটি কবে মিটিগেট হবে, কবে আপনি ডিলিংসে দিয়ে বাংলাদেশের মতো রাষ্ট্র বা মাননীয় স্পিকার অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে আপনি কিভাবে মাননীয় স্পিকার পরবর্তী সময়ে ডিলিংস করে নিয়ে যাবেন এবং সেটা যে অনেক বেশি সময় সাপেক্ষ সেটিও মাননীয় স্পিকার করতে পারবে না। এবং জাতিসংঘের জন্য আমরা বিশ্বাস করি এটি একটি ইকোনমিক বার্ডেন হয়ে দাঁড়াবে, রাদার দেন তারা যদি তাদের যে পরিচালিত প্রোগ্রামগুলো রয়েছে মাননীয় স্পিকার, যে প্রোগ্রামগুলো তারা ইউএনএফপি করে বা মাননীয় স্পিকার ফুড প্রোগ্রাম, আমাদের যেগুলো এডুকেশন প্রোগ্রাম, সেগুলোতে ফোকাস করেন। আমরা বিশ্বাস করি শরণার্থীদের জন্য সেটি মাননীয় স্পিকার আরো বেশি ভালো। তাদের জায়গা থেকে তারা যদি বলেছেন মানবিক কারণে, মাননীয় স্পিকার মানবিক কারণ সার্ভ করা এটি না যে আমি তোমাকে টাকা দিব অন্য একটি দেশে যে তুমি ভাত খাও। মানবিক কারণ আমরা বিশ্বাস করি যেই লোকটা যেই দেশের নাগরিক বা যেই দেশে বসবাস করে তাকে সেই দেশে একটা সুস্থ জীবনযাপন দেওয়া, সেটা হচ্ছে একটি মানবিক কারণ হতে পারে। তাদের এই আর্গুমেন্ট থাকে না। দ্বিতীয় আর্গুমেন্টে বলেছেন জাতিসংঘের দায়িত্ব। জাতিসংঘের দায়িত্ব আমি আপনাকে প্রথমেই বলেছি কখনো আপনাকে ভাত খাওয়ানো, শিক্ষা দেওয়া, স্বাস্থ্য দেওয়া, এগুলো না মাননীয় স্পিকার। এই দায়িত্বটা আপনার রাষ্ট্রে নিতে হবে। জাতিসংঘ এই ডিলিংসটা করতে পারে মাননীয় স্পিকার। আমরা বিশ্বাস করি যে রাষ্ট্র পিছিয়ে আছে সেখানে জাতিসংঘ অনুদান বাড়াতে পারে। এবং মাননীয় স্পিকার, অন্য রাষ্ট্র ভাবতে বাধ্য হবে এই ব্যাপারটা আসলে ভুল ধারণা। অন্য রাষ্ট্র কখনো ভাববে না, কারণ এই বার্ডেনটা অন্য কোনো রাষ্ট্র নিতেই চাইবে না। আমরা বিশ্বাস করি যেই রাষ্ট্রগুলো মাননীয় স্পিকার উন্নয়নশীল রাষ্ট্র তাদের জন্য এটি অনেক বড় বার্ডেন। এসকেপিস্ট ওয়ে বাড়াবে মাননীয় স্পিকার। শরণার্থী সমস্যা যে মূল প্রবলেমটা সেটিতে আপনি ফোকাস থাকতে পারবেন না, আপনার সমস্যা সরে যাবে। রাদার দেন
যেই জায়গাগুলোতে মাননীয় স্পিকার আমরা এখন অনুদান দেই সেই জায়গাগুলোতে কিভাবে ভালো বেটার ডিলিংস করা যায়, কিভাবে মাননীয় স্পিকার সেই রেসপন্সিবল যে রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে কিভাবে আসলে আপনি এক টেবিলে এনে আসলে একটি মতামতে নিয়ে যেতে পারবেন, সেটি আমরা বিশ্বাস করি ভালো। আমরা চাই না সেই ফোকাসটি মাননীয় স্পিকার ঘুরে যাক। আশা করবো প্রস্তাবটি গৃহীত হবে। ধন্যবাদ। বিরোধী দলীয় নেতা, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে ফেরত পাচ্ছেন মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। আমি শুরু করছি। আমরা সবাই ওকে শুনতে পাচ্ছি, মাননীয় মন্ত্রীর কথা শুনতে পাচ্ছি। আফতিহারুল কবির তিহার শুনতে পাচ্ছি সবাই তার কথা। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে সংসদে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, ডিওডিএস এর অপোজিশন লিডারের বিতর্কে সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে এই রাষ্ট্রগুলো শরণার্থী নিতে বাধ্য, অর্থাৎ বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো শরণার্থী নিতে বাধ্য। তো আপনি যদি জাতিসংঘ হিসেবে তাদেরকে একটা অর্থ প্রদান না করেন তাহলে আপনার কি এমন মেজারমেন্ট থাকবে যেটার মাধ্যমে আপনি এই শরণার্থীদের জন্য একটা লং টার্ম সলিউশন বের করবেন? এটা বিরোধী দলের নেতার বক্তব্যে আমরা পাইনি মাননীয় স্পিকার। তার পুরো বক্তব্য ছিল সমালোচনায় ভরা। এই জায়গা থেকে আমরা মনে করি মানুষের এই বিতর্কে তারা একটা অল্টারনেট পলিসি দিতে ব্যর্থ হয়েছেন। এখন তাদের কিছু কথা ছিল, এই বিতর্কে কথাগুলো ভাঙা দরকার। প্রথমত তারা মনে করছেন যে এই রাষ্ট্রগুলো আসলে এই টাকাগুলো নিয়ে কি করবে বা এই টাকাগুলো নিয়ে জবাবদিহি করবে কিনা। আপনি যদি মানুষকে এই টপিকটা থেকে সরে একটু দেখেন, ইরানের মতো রাষ্ট্র যখন মানুষকে তাদের যে পরিমাণ পরমাণু অস্ত্র তৈরির কথা ছিল তার চেয়ে বেশি পরিমাণ পরমাণু অস্ত্র তৈরি করে, তখন কিন্তু জাতিসংঘ তাদের উপর একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়। অর্থাৎ আপনি কি কাজ করছেন না করছেন এই জিনিসগুলো নিয়ে আপনি জাতিসংঘের কাছে অবশ্যই জবাবদিহি করতে বাধ্য, এবং আপনি যদি কোনো জায়গাতে জবাবদিহি না করেন ওই জায়গাতে জাতিসংঘ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং এই ব্যবস্থার ভয়ে আমরা বিশ্বাস করি মানুষের এই তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলা অবশ্যই আপনার টাকার 100% ইউটিলাইজ করতে চেষ্টা করবে। তৃতীয়ত তারা মনে করছেন যে মানুষকে মিয়ানমারের মতো রাষ্ট্রগুলো যারা নিজ দেশের নাগরিককে শরণার্থী বানায় এটা তাদের রাষ্ট্রের জন্য এসকেপ হয়ে তৈরি করবে। আমরা মনে করি না মানুষকে এটা তাদের রাষ্ট্রের উপর এসকেপ হয়ে তৈরি করবে, দুইটা কারণে। প্রথমত মানুষকে এই রাষ্ট্রগুলোর উপর যে চাপটা, অর্থাৎ জাতিসংঘ একটা কূটনৈতিক চাপ কিন্তু সবসময় দেয়, এই চাপটা কিন্তু জাতিসংঘ তুলে নিবে না, অর্থাৎ এই চাপটা চলমান থাকবে। তারপর কেন আমরা তাদেরকে আসলে অর্থ প্রদান করব? কারণ মানুষকে পূর্ববর্তী আমরা অনেকগুলো মেজারমেন্ট নিয়েছি, এই রাষ্ট্রগুলোকে আমরা চাপ প্রদান করেছি, এই রাষ্ট্রগুলোকে অনুরোধ করেছি, এই রাষ্ট্রগুলোর সাথে অনেকবার বৈঠকে বসেছি, কিন্তু তারা কোনো ধরনের পার্মানেন্ট সলিউশনে পৌঁছেনি। তো আমরা যখন আরেকটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা আসলে শরণার্থীদেরকে নেয়, তাদেরকে যখন একটা অর্থনৈতিক সহায়তা দিব, তখন মানুষকে শরণার্থীদেরকে যারা জোরপূর্বক বের করে দেয় নিজের নাগরিকদেরকে, তারা এই জিনিসটা মনে করবে যে আমার নাগরিকদেরকে নেয়ার কারণে এই রাষ্ট্রটা অর্থনৈতিকভাবে লাভবান হয়, তাহলে আমার নাগরিকদেরকে যদি আমি ফেরত নিতে পারি এবং আমার সমস্যাটা যদি জাতিসংঘকে জানাই, এই অর্থনৈতিক লাভটা আমারও হতে পারতো মানুষকে। এই ভাবনাগুলো আমরা মনে করি এই রাষ্ট্রগুলোকে এসকেপ এর দিকে যাওয়ার চাইতে একটা পার্মানেন্ট সলিউশনের দিকে যাওয়ার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করবে। চতুর্থত তারা যেটা মনে করছেন যে মানুষকে জাতিসংঘ আপনাকে ভাত খাওয়াবে না, জাতিসংঘের এটা কাজ না। আমরা মনে করি মানুষকে জাতিসংঘের যেটা সংবিধান, জাতিসংঘ সেই মানুষগুলোকে ভাত খাওয়ানোর দায়িত্ব নেয় না যাদের একটা পার্মানেন্ট পরিচয় আছে, কিন্তু যারা আসলে জলবায়ুগত কারণে মানুষকে শরণার্থী হয়েছে বা যারা যুদ্ধের কারণে শরণার্থী হয়েছে, এই মানুষগুলোর জীবনের একটা দাম আছে মানুষকে। এই জায়গায় জাতিসংঘ হিসেবে আপনি যদি দামটাকে পরে নিব, আপনি যদি মানুষকে এই দামটাকে অস্বীকার করেন বা তাদের দায়িত্বগুলো নিতে না চান মানুষ স্পিকার, আমরা বিশ্বাস করি আপনার নিজের দায়িত্বটা থেকে আপনি সরে যাচ্ছেন। এবং জাতিসংঘ হিসেবে এই জায়গাটা যদি আপনি মানুষকে না করতে চান তাহলে এটা প্রিন্সিপালি আপনি পরে নিব, যেহেতু আপনি আপনার দায়িত্বটাকে অস্বীকার করলেন। সর্বশেষ তারা যেটা মনে করছেন যে উন্নয়নশীল রাষ্ট্রের জনগণের জন্য এটা একটা সমস্যা হবে। এই জিনিসটা মানুষকে আমরা আমাদের কেসেও বলেছি, আরেকবার ব্যাখ্যা করছি। দেখেন যে বাংলাদেশের মানুষ হিসেবে আমি নিজে কক্সবাজারে থাকি, কেন আমরা মানুষকে রোহিঙ্গাদেরকে পছন্দ করি না? কারণ আমরা দেখি, আমরা যখন একটা দোকান করে আমার দোকানের পাশে আরেকটা দোকান তৈরি হচ্ছে যে দোকানের মালিক একজন রোহিঙ্গা, বা আমি রিক্সা চালাচ্ছি ওই জায়গাতে একজন রিক্সাওয়ালা আসছে যে সময় শেষের দিকে আমার চাকরির বাজারে যখন মানুষ পরে নিব, আমার চাকরির বাজারে যখন মানুষ ভিন্ন দেশের একজন নাগরিক এসে আমার চাকরির বাজারে ভাগ বসাবে, তখন সেই জিনিসটা আমার উগ্রবাদিতা বা আমার রাগান্বিত হওয়ার কারণ হবে। কিন্তু ওই জায়গায় জাতিসংঘ যখন আমাকে একটা অর্থনৈতিক প্রণোদনা দিবে, এই মানুষগুলোর যখন অর্থনৈতিক নিশ্চয়তা থাকবে, তারা কখনোই আমার চাকরির বাজারে মানুষকে প্রবেশ করবে না। চাকরির বাজারে যদি প্রবেশ নাই করে তাহলে রাষ্ট্রের জনগণের সাথে তাদের যে কনফ্লিক্টটা মানুষ স্পিকার, সেই কনফ্লিক্টটা কখনোই চিরস্থায়ী হবে না, যেটা বিরোধী দলের নেতা মনে করছেন। আমরা আমাদের বিতর্কে আপনাকে কি দেখিয়েছি? প্রথমত আমরা এটা বিশ্বাস করি জাতিসংঘের কাছে যেটা
যেগুলো সলিউশন ছিল, অর্থাৎ আপনি তাদেরকে মান স্পিকার নোম্যান্স ল্যান্ডে রাখবেন কিনা, বা রাষ্ট্রগুলোকে কিভাবে বাধ্য করবেন যে তাদেরকে খুব তাড়াতাড়ি ফেরত নিয়ে যায়, এই ব্যাপারগুলোতে করতে গিয়ে মান স্পিকার আপনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন, অর্থাৎ জাতিসংঘের পূর্ববর্তী প্রসিডিউর গুলো ব্যর্থ। এখন আপনাকে এমন একটা সলিউশনের দিকে আগাতে হবে যেটা হয়তো আপনাকে ইনস্ট্যান্ট সমাধান দিবে না, দীর্ঘ সময়ের জন্য পরে নেব, কিন্তু একটা দীর্ঘ সময়ের জন্য মানুষ এই সমস্যাটার সমাধানের একটা ওয়ে আউট মানুষকে আপনি বের করতে পারবেন। এই ওয়ে আউটটা কিরকম? আপনি সেই রাষ্ট্ররা যারা তাদের নাগরিকদেরকে জোরপূর্বক বের করে দিচ্ছে তাদেরকে এই জিনিসটা বুঝাতে পারবেন যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা দাম আছে, যেটা আপনি আপনার বর্তমান পলিসিতে পাচ্ছেন না। ইস্তেমায় হয়তো এসে বলে যেতে পারেন যে আমরা বর্তমান পলিসিতে থাকবো, বর্তমান পলিসিতে তো কোনো সমাধান নাই, আপনাদের অল্টারনেট সমাধানটা কি মানুষ? এই জিনিসটা তারা দেখাতে পারেন নাই। আমরা দেখিয়েছি মানুষ এই জিনিসটা শরণার্থীদেরকে নেওয়ার জন্য মেকানিজম হিসেবে কিভাবে কাজ করবে, 1 নাম্বার। 2 নাম্বার, এটা শরণার্থীদেরকে একটা বেটার লাইফস্টাইল কিভাবে দিবে। আমরা দেখেছি বাংলাদেশের মতো রাষ্ট্রগুলো মানুষের ভাষান্তরে কিছু নির্দিষ্ট প্রকল্প সৃষ্টি করছে, ওই জায়গাতে স্কুল কলেজ বা মানুষ স্পিকার হাসপাতালের মতো জায়গাগুলো থাকছে। তো এই জিনিসগুলো মেনটেন করার জন্য আপনার একটা অর্থ প্রয়োজন। তো জাতিসংঘ যখন বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোকে এই অর্থগুলো প্রদান করবে, তখন এই শরণার্থীগুলোর যে চিকিৎসা সেবা বা তারা যে নিয়মিত স্কুলে যাবে মানুষ স্পিকার, এই জিনিসগুলো নিশ্চিত হবে, কারণ এই রাষ্ট্রগুলোর সরকারের ব্যবস্থার পক্ষে এই জিনিসগুলো মেনটেন করা কখনো সম্ভব না। সর্বশেষ তারা যেটা বলেন যে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো অলরেডি অনেকগুলো সমস্যা জরাজীর্ণ। আমরা মনে করি মানুষকে এই সমস্যাগুলো পাশ কাটিয়ে আপনি যখন একটা অর্থনৈতিক ইনসেন্টিভ পাবেন, আপনি এই জিনিসগুলো নিয়ে মানুষকে তাদের সমস্যাটার জন্য একনিষ্ঠভাবে কাজ করতে পারবেন, যেটা অন্য অনেকগুলো কেসে আপনার দ্বারা সম্ভব হতো না। আশা করি প্রস্তাবটি গৃহীত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে ফ্লোর পাচ্ছেন মাননীয় বিরোধী দলীয় উপনেতা। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যেখানে যেসব রাষ্ট্রগুলোতে এই সমস্যার উৎপত্তি, যেসব রাষ্ট্রগুলো থেকে শরণার্থীরা বিতাড়িত হয়ে অন্য একটি রাষ্ট্রে যাচ্ছে, যে রাষ্ট্রে তারা কোনো রকম অধিকার পাচ্ছে না, সেই রাষ্ট্রগুলোর উপর আমি অনুদানের মেকানিজমটা ক্রিয়েট না করে কেন পার্টিকুলারলি ইউএনের উপর এই বার্ডেনটা দিব? এই এক্সক্লুসিভ উত্তরটা আজকে মানবিকতা দোহাই দিয়ে বিতর্কে জেতা যাবে না। আপনাকে এক্সক্লুসিভ উত্তরটা দিতে হবে, যেটা আজকে গভর্নমেন্টের সাইড থেকে কোনোভাবেই ছিল না, যে কেন পার্টিকুলারলি ইউএন কে অতিরিক্ত অনুদান দেওয়ার পার্সপেক্টিভটাতে আপনি বিতর্কটা করার চেষ্টা করবেন। 1। 2 নাম্বার বিষয়, আপনি চিন্তা করেন তাদের অনুদান দেওয়ার সাথে প্রেশার মেকানিজমটা বা চাপ দেওয়ার মেকানিজমটা কতটা কন্ট্রাডিক্টরি। আচ্ছা, আজকে যখন আপনি মায়ানমার দেখবে যে ইউএন অনুদান দিয়ে দিচ্ছে, এই অনুদান আমি যদি একদম বেস্ট কেসেও চিন্তা করি যে বাংলাদেশের মতো রাষ্ট্র এটা পারফেক্টলি ওয়ার্কআউট করতেছে, তখন কি হবে? মায়ানমারের মতো রাষ্ট্র চিন্তা করবে বা সরকার চিন্তা করবে, ফাইন, ইউএন তো আছে অনুদান দেওয়ার জন্য, এটা সলিউশন একটাই, আমার রাষ্ট্র যাদেরকে আমার সহ্য হয় না আমি তাদেরকে মাইনরিটি দামে বের করে দিব, তাদেরকে আমি এখান থেকে বের করে দেওয়ার পর তারা ওখানে চলে যাবে, ইউএন আছে টাকা দেওয়ার জন্য, ওই টাকা দিয়ে তাদের বেস্ট কেসে, আমি এটা ওয়ার্স্ট কেস বলতেছি না, তাদের বেস্ট কেসে তারা ওখানে গিয়ে থাকবে। এইটি কি মাননীয় স্পিকার একটা মানবিক জায়গা থেকে ইউএন এর দায়িত্ব? নাকি ইউএন এর দায়িত্ব হচ্ছে এইটা অনুদানটা নিজে না দিয়ে দরকার হলে অন্য কাউকে দিয়ে সেই অনুদানটার প্রেশার ক্রিয়েট করা, কিংবা এই সমস্যাটার ভিতরে যে বড় বড় সমস্যা লুকিয়ে আছে, সরকারের যে বোঝার দরকার রয়েছে, ওই রাষ্ট্রের ওই নাগরিকগুলার, ওই মানুষগুলার অধিকারের যে দরকার রয়েছে, সেই জায়গাটা নিশ্চিত করা। 1 নাম্বার সিনারিও। 2 নাম্বার সিনারিও বিতর্কে কি মাননীয় স্পিকার তারা আজকে বলার চেষ্টা করছেন যে এই জিনিসটা করলে আমরা একটা মনিটরিং এর মেকানিজমে চলে যাবো। একদম ফার্স্ট স্পিকারের কথা। মাননীয় স্পিকার, একটু উন্নয়নশীল রাষ্ট্র মানে এই উন্নয়নশীল রাষ্ট্রগুলোর কাঠামোটা চিন্তা করেন। এত দুর্নীতি, এত কাহিনী, এত কিছু হওয়ার পর ইউএন 1000টা মনিটরিং সেল বানাইছে বাংলাদেশে, 1000টা মনিটরিং সেল এই তৃতীয় বিশ্বের রাষ্ট্রে করছে, তবুও আমরা কোনো প্রপার আউটপুট এই ফান্ডিং মেকানিজমে আমরা দেখতে পারিনি। এই যে প্রপার আউটপুটটা আমরা দেখতে পারিনি, আপনি যে বিতর্কে সেটা মনিটরিং মেকানিজমের একটা এসকেপিস, একটা ফ্ল্যাশলাইট ছেড়ে দিলেন, সেটা ওই বিতর্কে কোনো ধোপে টিকতেছে না। অর্থাৎ মনিটরিং মেকানিজম এখানে বক্তব্য দিয়ে আপনার লাভ নাই। 3 নাম্বার জিনিস, এইটা একটা বড়, একটাও নিব না, একটাও পিওই নিব না, তুলে লাভ নাই। এবার দেখেন এই রাষ্ট্রগুলোর ক্ষেত্রে এইটা অন্য মেজরিটির কাছে একটা ভুল মেসেজ প্রিচ করে, যেটা মাইনরিটির জন্য প্রবলেমেটিক। কেন ব্যাখ্যা করি। আপনি যখন এরকম একটা কাজ করবেন, এটা যেমন মায়ানমারের কাছেও নিউজ পাঠাবে, এটা তেমন একইভাবে আমেরিকায় যে জায়গায় রেড ইন্ডিয়ানদের উপর অত্যাচার করা হয়, সেখানে আমেরিকার শ্বেতাঙ্গদের উপরও তাদের হোয়াইট সুপ্রিমিস্ট থটটাকে আরো বেশি বাড়িয়ে তুলবে, এবং তারা মনে করবে ফাইন, আমাদের দেশেও যে মানুষগুলো আছে তাদেরকেও আমরা পাঠিয়ে দিব।
আপনি মানবিক জায়গা থেকে ইউএন এর পার্সপেক্টিভ থেকে কোনোভাবেই এই কনসেপ্ট, এই বিতর্কে তারা শুধু মানবিকের আর্গুমেন্টটা নিয়ে বিতর্ক করার চেষ্টা করছে। আমি আপনাকে ডাইসেক্ট করে দেখাচ্ছি যে মানবিকতার রূপটা স্বরূপটা কতভাবে চিন্তিত হতে পারে এবং কতভাবে ভায়োলেট হতে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, তখন কি হবে, মেজরিটি হোয়াইট সুপ্রিমিস্টরা মাইনরিটিদের আরো অপ্রেস করবে এবং তখন মাইনরিটি না তাদের জায়গা থেকে একটা গ্রাউন্ড পাবে না। তারা মনে করবে ফাইন, ইউএন যেহেতু অনুদান দিচ্ছে আমাকে তাহলে চলে যেতেই হবে। তাদের যে ফাইট ব্যাক করার, তাদের যে রিভোল্ট করার একটা মেন্টালিটি ছিল, এইটা সমাধান করার জন্য তারা যে দাবিটা জানাইতো মাননীয় স্পিকার, সেইখানে তারা ইউএন এর সহায়তা পাবে না। তারা কি পাবে, অতিরিক্ত কিছু টাকা পাবে। এখন আমি আপনাকে ওর্স্ট কেসে দেখাই যে কেন তাদের ডিবেটটা হয় না। যদি আমি ওর্স্ট কেসে চিন্তা করি, আমি যদি স্টেক হোল্ডার অ্যানালিসিস দেখা করি, এটা কোনো দীর্ঘমেয়াদী সমাধান আপনাকে দেয় না, এক। দুই নাম্বার, এই মানুষগুলো তখন রিভোল্টটা না করে কি করে, এই জায়গার রাষ্ট্রগুলো চলে যায় এবং এই তৃতীয় বিশ্বের রাষ্ট্রের অন্তর্নিহিত হাজারটা সমস্যার কারণে আপনি বললেন যে এটা দিয়ে আপনি চাকরির বাজারে ইনক্লুসিভ করবেন। আমাদের দেশে যে স্টার্টআপ গুলো আছে, যে স্টার্টআপ জিনিসগুলো আছে, সেগুলোর জন্যই বাংলাদেশ সরকার অর্থ দিতে পারে না। সেই অনুদানে আপনি এক্সপেক্ট করতেছেন বাংলাদেশের তরুণ সমাজের সাথে নিব না, বাংলাদেশের তরুণ সমাজের সাথে আপনি ইনক্লুসিভ করে রোহিঙ্গাদেরকে রাখবেন এবং রোহিঙ্গাদের রেখে আপনি একটা খুবই সুন্দর একটা চাকরির পরিবেশ তৈরি করবেন। চাকরির ক্ষেত্র তৈরি করা, টাকা দিলে চাকরির ক্ষেত্র তৈরি হয় না, টাকা দিলেই শিক্ষা ক্ষেত্র তৈরি হয় না, টাকা দিলেই ইনক্লুসিভ মেকানিজমটা আসে না। এই যে জিনিসগুলো ইম্পর্টেন্ট। আমরা দেখছি এনআরআই ক্রাইসিসটা ঘটেছে যখন আমাদের বাংলাদেশের সিনারিওটা হয়েছে, সেই সিনারিও উদাহরণটা আমি আপনাকে দেখাইলাম যে কেন প্রেজেন্ট সিনারিও তো এই তৃতীয় বিশ্ব রাষ্ট্রের কাঠামোগুলোর জন্য আপনি কোন রকম উপায় যেতে জিনিসটাকে ক্রিয়েট করতে পারবেন না। তাহলে তাদের ভিতরকে মনিটরিং মেকানিজম বা তাদের ইস্তি মাইক্রোফোন মিউট হয়ে গেছে। নাকি? সরি। আচ্ছা, কতক্ষণ কি কোন পর্যন্ত শোনা গেছে? 30 সেকেন্ড আগে। আচ্ছা, আমি দেখালাম যে টাকা দেওয়ার কারণে কেন জিনিসটা দিনের শেষে কোন রকম সলিউশন আপনাকে দেয় না, চাকরির বাজারও তৈরি করে না, কোনো মেকানিজমে আসে না। আমি দেখালাম মানবিকতার যে ডাইসেক্ট আমি করে দেখিয়েছি, সেটা কেন মানুষ টু মানুষ হিসেবে ইউএন এর পার্সপেক্টিভ থেকে, ইউএন একটা মানবিক সংগঠন, লাস্ট মিনিট, ইউএন একটি মানবিক সংগঠন, সেই সংগঠনের জায়গা থেকে টাকা দিয়ে যে এসকেপ করে ফেলতেছেন, এটা সমাধানটা করতেছেন না, অন্য রাষ্ট্রগুলো ফেলে দিচ্ছেন, এই জিনিসটাও সমাধান হয় না। আমরা আপনাকে কি বলেছি, তারা এসে চিৎকার করলেন আমরা নাকি অল্টারনেটিভ পলিসি দেইনি। সিম্পল অল্টারনেটিভ পলিসি মাননীয় স্পিকার, আমরা মনে করি প্রেজেন্ট সিনারিওতে যে জিনিসটা চলছে, ডিলিংস গুলো বাড়বে কি বাড়বে না, ডিলিংস গুলো কতটা এফেক্টিভ ভাবে করা যায়, আমরা অর্থ দিব না, কোন রকম অতিরিক্ত অর্থ ইউএন দেবে না। আমাদের কথা হচ্ছে এটাই, ইউএন অতিরিক্ত অর্থ না দিয়ে সেটা সমাধান করতে যাবে, অন্য রাষ্ট্রগুলোর উপর প্রেসার ক্রিয়েট করবে। সমাধান আজকে না হোক 10 মাস পর আসবে, কিন্তু এইটাই বেস্ট ওয়ে। কারণ অনুদান দিলে যে স্কেপটা আপনি পেয়ে যাবেন, যে রুটটা আপনি পেয়ে যাবেন, এইটার ব্যাকল্যাশ আগামী 10 বছর আপনি সলভ করতে পারবেন না। এবং এইটাই এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘমেয়াদী সমাধানের জায়গা থেকে আমি যদি স্টেক হোল্ডার অ্যানালিসিস গুলো দেখি, আমরা এই জায়গাগুলোয় অঞ্চল ভিত্তিক ব্যাপারগুলো নিয়ে আরো কাজ করতে পারি, আমরা জিনিসগুলোকে বাড়াতে পারি, সবকিছু ক্লিয়ার করতে পারি, কিন্তু অতিরিক্ত অর্থ একটা ভয়ানক সুইসাইডাল কেস মাননীয় স্পিকার। কিভাবে? মানবিক দিক দিয়ে, মনিটরিং দিক দিয়ে, কাঠামো বিবেচনা করে 3 জায়গা দিয়ে দেখিয়ে গেছে কেন ডিবেটটা গভর্নমেন্টের হয়নি এবং আমাদের অল্টারনেটিভ পলিসি বেটার। ধন্যবাদ। উপনেতা আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য সোমেন সরকার। প্রথমত আসলে জাতিসংঘ কিভাবে এই মনিটরিং সেলগুলোকে কন্ট্রোল করতে পারে, আমরা দেখেছি এমডিজি কিংবা এসডিজি কিংবা সাবটার বাস্তবায়ন কি হচ্ছে কি হচ্ছে না, এটা বিভিন্ন রিপোর্ট জাতিসংঘে যায় এবং এটাকে মনিটর করার জন্য বিভিন্ন ধরনের সংস্থা এখানে কাজ করে এবং এর মধ্য দিয়ে আসলে জাতিসংঘ তদারকি করে যে তার পাঠানো টাকাগুলো বেটার ইউটিলাইজড হচ্ছে কি হচ্ছে না। সুতরাং আপনি যখন জাতিসংঘ হিসেবে এই ধরনের একটা ইনিশিয়েটিভ নিবেন, ঠিক ওই মুহূর্তে আপনি সবসময় নিশ্চিত করবেন যে আপনার এই টাকাটা প্রপারলি ইউটিলাইজ হচ্ছে কিনা, প্রপারলি হচ্ছে এই ধরনের শরণার্থীদের মানবতার মানে মানবিক জীবনযাপন করার সুযোগগুলো দেওয়া হচ্ছে কিনা এবং একই সাথে সেই দেশটির উন্নয়নগুলো করা হচ্ছে কিনা। এবং এটার মাধ্যমে আপনি এটার মেসেজ দেন যে এই দেশটার উপর একটা প্রেশার রয়েছে, তাকে অবশ্যই ভালো কাজে টাকাটা ব্যয় করতে হবে, যদি সে না করে তাহলে তার মানে জাতিসংঘ টাকা দেওয়া বন্ধ করে দিবে। এইটার কারণে প্রত্যেকটা উন্নয়নশীল রাষ্ট্র চেষ্টা করবে যে একই সাথে শরণার্থীদের সেবাগুলোর মান উন্নয়ন করা এবং একই সাথে একটা ভিজিবল উন্নয়ন করা নিজের দেশের, যাতে করে এই টাকার ফান্ডিংটা কোনোভাবে বন্ধ না হয়। এর মাধ্যমে আপনার মনিটরিং সেলে প্রপার ইউটিলিটি পাওয়া যায়। তাহলে দ্বিতীয় প্রশ্ন যে আসলে টাকা দিয়ে জব পাওয়া যায় কিনা, অবশ্যই আমরা বিশ্বাস করি পাওয়া যায়। কিভাবে? আপনি যখন টাকা ইনভেস্ট করেন, আপনার দেশের হচ্ছে বিভিন্ন ধরনের যে গবেষণাগার গুলো, সেই জায়গাগুলো উন্মুক্ত হয়, এটার মাধ্যমে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের ফান্ডিং পান, বিভিন্ন ধরনের যে
নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয় তাদের ফান্ডিং করার জন্য। এর মাধ্যমে আপনি নতুন নতুন প্রোডাক্ট ইনভেস্ট করতে পারেন, প্রোডাক্ট তৈরিতে ইনভেস্ট করতে পারেন এবং এগুলো হচ্ছে বিশ্বের বাজারে মানে হচ্ছে রপ্তানি করতে পারেন। এর মাধ্যমে আপনার একটা বিশাল যে কর্ম বাজার তৈরি হয় মার্কেটে, 4 মিনিট আগে নিব, তার মাধ্যমে অনেক 4 মিনিট আগে নিব, তার মাধ্যমে আপনি একটা জব সেক্টর তৈরি করতে পারেন যেটা কিনা আপনার দেশের নাগরিকদেরকে হচ্ছে জব ইনসিকিউরিটিতে ভোগাবে না। যখন ইনসিকিউরিটিতে ভোগাবে না ওই মুহূর্তে এই মানুষগুলো ফ্রাস্ট্রেটেড থাকবে না। ফলে ফ্রাস্ট্রেশনের কারণে এই মানুষগুলো বারবার যেভাবে আসলে এই ধরনের শরণার্থীগুলোর সাথে ক্ল্যাশে জড়ায়, সেই ক্ল্যাশটিতে আর তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং দ্বিতীয়ত হচ্ছে যেহেতু এই শরণার্থীগুলো প্রপারলি হচ্ছে মানে ক্যাটার হচ্ছে রাষ্ট্র দ্বারা, সুতরাং এদের যে অমানবিক জীবনযাপন হওয়ার যে বিষয়টি সেটিও এখানে থাকছে না। তাদের তৃতীয় জায়গা যে আসলে মানবিকতা চেঞ্জ হবে কিনা, মানবিকতা আমরা বিশ্বাস করি কোনোভাবে হচ্ছে চেঞ্জ হবে না। কেন? কারণ আপনার মানবতা মিনিট আগে নিব, মানবিকতার যে দৃষ্টিকোণ সেটি হচ্ছে আপনার একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড রয়েছে যে আসলে এই মানুষগুলোকে কিভাবে ক্যাটার করা দরকার। ঠিক ওই মুহূর্তে আমাদের একটা পলিসি রয়েছে যে এই পলিসির মাধ্যমে কিভাবে এই মানুষগুলো আরো বেশি পরিমাণে স্ট্রঙ্গার হতে পারে। আপনি দেখেন আপনার দেশের শরণার্থীগুলো যখন হচ্ছে আরেকটা দেশে চলে যাবে এবং সেই দেশে প্রপারলি হচ্ছে মনিটর হবে, শিক্ষা দীক্ষায় উন্নত হবে, তখন ফিউচারে তারা যদি হচ্ছে কোনো ধরনের রিভোল্ট করতেও চায়, সেই রিভোল্টের জায়গাতে তারা একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে এবং শক্তিশালী অবস্থান তৈরি করার জন্য তাদের হচ্ছে শিক্ষা দীক্ষা গ্রহণ করার পর বেঁচে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা তাদের কেসে নাই। তারা এখন পর্যন্ত দেখাতে পারেনি যে আইসিসি কিংবা আইসিজে এর মতো যে অর্গানাইজেশন গুলো রয়েছে সেগুলো কোনো বড় উন্নয়নশীল রাষ্ট্রকে আসলে কোনোভাবে হচ্ছে বিচারের আওতায় আনতে পেরেছে কিনা। যদি বিচার আওতায় আনতে না পারে, সুতরাং এই ধরনের যে তাদের যে দায়বদ্ধতার যে জায়গাগুলো সেগুলো কিভাবে নিশ্চিত হবে, সেগুলো নিশ্চিত হবে তাদেরকে এই ধরনের মানে অনুদান দেওয়ার প্রেসার ক্রিয়েট করার মাধ্যমে। এখন আমরা বলার চেষ্টা করেছি যে এই অনুদানগুলো প্রদান করবে, তাহলে এটার ফান্ডিংটা কিভাবে হবে। আমরা একটা পলিসি দেওয়ার চেষ্টা করেছি, সেই পলিসি আন্ডারে নতুন একটা সাব পলিসি আসবে যে আসলে এই অনুদানগুলো নেওয়া হবে তাদের কাছ থেকে যারা আসলে এই ধরনের শরণার্থী সমস্যা তৈরি হওয়ার জন্য দায়ী। অর্থাৎ এই ধরনের একটা পলিসি নতুন বাস্তবায়িত হতেই পারে। সুতরাং আপনি শুধুমাত্র একটা পলিসির মাধ্যমে আপনি আসলে সম্পূর্ণ সমস্যা সমাধান করতে পারছেন না। এবং একই সাথে আমরা কখনো এটা দাবি করিনি যে আপনি জাতিসংঘ হিসেবে যে ধরনের ভূমিকাগুলো ইতিমধ্যে রাখছেন যে আসলে বিভিন্ন কূটনৈতিক সমস্যা সমাধানগুলো চালিয়ে যাওয়া, সে পয়েন্ট অফ ইনফরমেশন নিব 4 মিনিট আগে, কূটনৈতিক সমস্যা সমাধান করার চেষ্টা চালিয়ে যাওয়া, সেই চেষ্টাটি অব্যাহত থাকবে, সেটা কোনোভাবে হচ্ছে বন্ধ হচ্ছে না। সুতরাং তাদের যে হচ্ছে প্রেজেন্ট স্ট্যাটাস কো, সেই স্ট্যাটাস কোতে আমরা অনেকগুলো সমস্যা দেখতে পাই, যে কারণে আমরা আজকে প্রস্তাব উত্থাপিত করতে যাচ্ছি। সমস্যাগুলো কি কি? আপনি বর্তমান আসলে বিভিন্ন ধরনের এনজিও সংস্থাগুলোর মাধ্যমে টাকা পয়সা দিয়ে দেন। এটার মাধ্যমে কি হয়? এটার মাধ্যমে আপনার এই বিষয়গুলো অনেক বেশি দীর্ঘসূত্রিতা তৈরি করে। আপনার দেশগুলো হচ্ছে এই এনজিও গুলোর মাধ্যমে হচ্ছে কাজগুলো করতে চায় এবং এই এনজিও গুলো বিভিন্ন সমস্যা সৃষ্টি করে সেসব দেশে, যেটা আমরা দেখেছি বাংলাদেশে 12টি থেকে 15টি এনজিও বন্ধ করে দিয়েছে তাদের নিজস্ব এজেন্ডা, সেই এজেন্ডা গুলো বাস্তবায়ন করার জন্য। সুতরাং ওই মুহূর্তে আপনি যখন এই টাকাগুলো দেশের মাধ্যমে ইনভেস্ট করার চেষ্টা করবেন, সে দেশের মানে একটা বিশাল ক্ষেত্র রয়েছে এই টাকাগুলোকে প্রপারলি মনিটরাইজ করার জন্য। তারা প্রয়োজনে সেনাবাহিনী কাজে লাগাতে পারে, তারা প্রয়োজনে হচ্ছে তাদের যে তৈরি যে কাঠামো রয়েছে, তাদের যে বিভিন্ন রাষ্ট্র কাঠামো রয়েছে একেবারে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত, সেগুলোর মাধ্যমে মানে এটাকে আরো বেটার ইউটিলাইজ করতে পারে। যে কারণে আমরা ভারতে দেখেছি করোনাকালীন পরিস্থিতিতে একটা মানে কোন একটা এনজিও যেখানে হচ্ছে সার্ভে করতে গিয়েছে, তারা আসলে ওইভাবে করে জনগণের সাথে হচ্ছে কোভিড করতে পারেনি। কিন্তু আপনার যখন একটা দেশের একটা স্টাবলিশড একটা মেকানিজমের মধ্য দিয়ে টাকাগুলো মানে হচ্ছে ট্রিকল ডাউন ইফেক্টের মধ্য দিয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে এই টাকাগুলো বেটার ইউটিলাইজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের প্রশ্ন যে জাতিসংঘের এই বার্ডেনটি কেন? কারণটা হচ্ছে জাতিসংঘ তৈরি হয়েছে এই ধরনের সমস্যার সমাধান করার জন্য, এবং 2 উন্নত দেশগুলো যেহেতু এগুলোর পেছনে অনেক বেশি দায়ী এবং আপনি উন্নত দেশগুলোকে কোনোভাবে শাস্তির আওতায় আনতে পারেন না, বরঞ্চ আমরা দেখেছি অ্যাটলিস্ট তাদেরকে টাকা পয়সা দিতে বলে তারা অ্যাটলিস্ট দেয়। সুতরাং এই লিস্ট সম্ভাবনার জায়গাটা আমরা মনে করি এই সম্ভাবনার জায়গা নিশ্চিত হওয়া মানে অনেক বেশি সম্ভব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা একটা কম্পারেটিভ শেষ করছি, কম্পারিজন দেখিয়েছি যে আসলে একটা দেশ সবসময় হচ্ছে অর্থনৈতিক অনেক বেশি ক্যাটার করে, অর্থনীতিকে কেন্দ্র করেছে বিভিন্ন সমস্যা তৈরি করে। সুতরাং একটা দেশ যখন দেখবে যে তার একটা কাজ, তার তৈরি করা একটা ইস্যু নিয়ে তার পার্শ্ববর্তী দেশটি আরো বেশি পরিমাণে এগিয়ে যাচ্ছে, তখন মোস্ট প্রবলি হচ্ছে তারা চিন্তা করবে যে আসলে এই টাকাটা নেওয়া তাদের জন্য যৌক্তিক নাকি হচ্ছে শরণার্থী তৈরি করা যৌক্তিক। এরপর তারা সিদ্ধান্ত নেবে এবং শরণার্থীর সমস্যা তৈরি না করার প্রতি আগ্রহ বলে আমরা বিশ্বাস করি। আশা করছি সংসদে প্রস্তাবিত হবে। ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে ফ্লোর পাচ্ছেন মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য খাদিজা শারমিন।
ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কথাগুলো ভীষণ সহজ। সেটি হচ্ছে যে আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশে থাকতে চাই, আমি আমার নিজের দেশে থাকতে চাই। এখন মাননীয় স্পিকার, আমাকে যত টাকা দিয়ে যত সুযোগ সুবিধা দিয়ে অন্য দেশে থাকতে দেওয়া হোক না কেন, আমি কিন্তু আলটিমেটলি এরকম কিছু করতে চাই না। আমার নিজের দেশের সরকার যদি আমার প্রতি কোনো অন্যায় করে, আমার এই নাগরিক যে অধিকারটি রয়েছে সেটিতে আঘাত হানতে চায়, ঠিক তখনই মাননীয় স্পিকার জাতিসংঘের দায়িত্ব দাঁড়ায় যে সেই দেশকে, যেই দেশের নাগরিক আমি, তারা যখন আমার প্রতি অন্যায় আচরণ করছে সেই দেশকে পোশাক করা। মাননীয় স্পিকার দেখুন, আজকে যখন সরকার দলের তৃতীয় বক্তা এসে নানান ধরনের নতুন পলিসি দিয়ে যান, আমি জানি না তারা কেন নতুন পলিসি বারবার দিয়ে যাচ্ছেন, নতুন ধরনের পলিসি দিচ্ছেন এবং তারা বলার চেষ্টা করছেন যে জাতিসংঘের বার্ডেন হচ্ছে এটা যে তারা শরণার্থীদেরকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবে। মাননীয় স্পিকার দেখুন, আজকে যখন আমরা জাতিসংঘের সংসদে দাঁড়িয়ে কথা বলি, জাতিসংঘ তাদের বার্ডেন থেকে UNHCR নামক একটি স্বতন্ত্র সংগঠনই করে দিয়েছে, যাদের কাজই হচ্ছে শরণার্থীদেরকে নিয়ে কাজ করা, এবং তারা মাননীয় স্পিকার তাদের যে পলিসিগুলো রয়েছে সেটি নিয়ে অত্যন্ত চমৎকার কাজ করছে। এই জায়গাতে এসে আবার নতুন করে আমাদেরকে কেন শরণার্থীদেরকে অতিরিক্ত অর্থ দিয়ে পুশ আপ করতে হবে, আবার কেন নতুন নতুন করে পলিসি করতে হবে? তারা যেসব সলিউশন দিয়েছেন মাননীয় স্পিকার, সেই সলিউশনে আমরা বিরোধী দল বিশ্বাস করছি যে এই সলিউশন গুলো দিয়ে, এই নতুন নতুন পলিসি গুলো দিয়ে আলটিমেটলি দীর্ঘমেয়াদী কোনো সমাধান আসবে না। পরে নিব, আমি আমার ব্যাখ্যা আছে। দেখুন, আজকে যখন আমরা দেখি শরণার্থীদের অবস্থা কি, তারা যখন মাননীয় স্পিকার দেখতে পাচ্ছে যে অন্য একটি দেশে গেলে তারা একটি বেটার লাইফ পাবে, তখন মাননীয় স্পিকার জীবনের ঝুঁকি নিয়ে তারা নিজেদের দেশকে ফেলে রেখে সমুদ্র পাড়ি দিয়ে অন্য একটি দেশে যাচ্ছে, যেখানে মাননীয় স্পিকার সমুদ্র পার হতে গিয়ে তারা তাদের জীবন হারিয়ে ফেলছে। আবার মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ যখন রোহিঙ্গা সমস্যায় জর্জরিত, তখনই দেখা যাচ্ছে রোহিঙ্গারা যখনই বাংলাদেশ থেকে পশ্চিমের বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে, তখন মাননীয় স্পিকার বার্মা থেকে বাংলাদেশে আরো বেশি রোহিঙ্গার আগমন ঘটছে। অর্থাৎ মাননীয় স্পিকার, আমরা যে স্টেক হোল্ডারের কথা বলেছিলাম, যে একটি হচ্ছে যেই দেশে আমি অনুদান দিব সেই দেশের জনগণ, আরেকটি স্টেক হোল্ডার হচ্ছে সেই সকল শরণার্থীরা। এখন মাননীয় স্পিকার দেখুন, আমরা যখন তাদেরকে এই ধরনের নানান ধরনের লাইফের চিন্তা ভাবনা করছি, তাদেরকে অতিরিক্ত অর্থ দিচ্ছে, এই অতিরিক্ত অর্থ অনুদানের কথাটি তো সকলেই জানছে, তারা যখন মাননীয় স্পিকার এরকম একটি নিশ্চয়তা পেয়ে যাচ্ছে, তখন যেই দলের সরকারি বলেন না কেন, যেই দেশের সরকারি বলেন না কেন, কেউ কিন্তু এই ধরনের শরণার্থী আশাটাকে রুখে দিতে পারছে না। উন্নত বিশ্বের দেশ বলুন না, সেখানে উন্নয়নশীল দেশগুলোতে এই কাঠামোটা একেবারেই নড়বড়ে। এরপরে মাননীয় স্পিকার দেখুন, স্টেক হোল্ডার 2, সেটি হচ্ছে জনগণ। কিভাবে এনআরআই কথা বলেছিলেন মাননীয় বিরোধী দলীয়, আমি পরে নিয়ে নিব। মাননীয় স্পিকার দেখুন, যে আজকে এনআরআই সমস্যাটুকু কেন হচ্ছে, আমাদের দেশেও এরকম সমস্যা কিভাবে ঘটতে পারে, বা উন্নয়নশীল দেশগুলো কিভাবে এই সমস্যা ফেস করতে পারে। আজকে আমরা দেখছি যে শরণার্থী শিবির থেকে রোহিঙ্গারা যে সাধারণ মানুষের সাথে এসে মিশে যাচ্ছে, কোন ধরনের মনিটরিং, কোন ধরনের আর্মি, কোন ধরনের বিজিবি, কাউকে নিয়োগ করে মাননীয় স্পিকার এই জিনিসগুলো রুখে দিয়ে যাচ্ছে না। অর্থাৎ মাননীয় স্পিকার, উন্নয়নশীল দেশের এই সক্ষমতাটা নাই যে আপনারা আপনাদের সাধারণ জনগণ সাথে অন্যান্য দেশের শরণার্থী যারা আছে তাদের এই মিক্স আপটাকে রুখে দিতে পারবেন। অর্থাৎ ভবিষ্যতে গিয়ে একটা সময় গিয়ে আপনি তাদের যে পলিসি 2-3 বছর পরে গিয়ে শরণার্থীদেরকে ফেরত নিয়ে নিবে, কিন্তু মানুষ তাদের পলিসিতে এমন কোনো সমাধান নাই যে 2-3 বছর পরে গিয়ে যখন আমরা জাতিসংঘ থেকে অতিরিক্ত ফান্ডিংটি দিব না, যখন উন্নয়নশীল দেশগুলো এরকম হুট করে অনেক বছর ধরে থাকা একটি দেশের জনগণকে বের করে দিতে চাবে, তখন সেই লোকগুলোর আসলে কি অবস্থাটা হবে। অর্থাৎ বহু বছর পরে গিয়ে তারা এনআরআই যখন ভারতে যখন এনআরআই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে, সেই সকল মানুষের জীবনের যে করুণ পরিণতি, মাননীয় স্পিকার, মানবাধিকারের কথা বলি অথবা মানবিক দিক থেকে মানুষকে এইরকম অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারি না। অর্থাৎ মাননীয় স্পিকার, আমাদের যে স্টেক হোল্ডারের ব্যাপার ছিল সেটি হচ্ছে যে ওই যে যারা শরণার্থী তাদের দিক থেকে এবং যে সকল দেশের জনগণ আছেন তাদের দুই দিক থেকে মাননীয় স্পিকার এই জিনিসটি কোনো সমাধান নয়। এরপরে মাননীয় স্পিকার তাদের কথা অনুযায়ী হচ্ছে যে জাতিসংঘের ফান্ডিং নিয়ে জব সেক্টর ক্রিয়েট করবে, খুবই ভুয়া একটা কথা মাননীয় স্পিকার। যে আমরা বারবার বলার চেষ্টা করছি, তারা বলছেন যে মনিটরিং হবে, অনেক কিছু হবে, কিন্তু মাননীয় স্পিকার দেখুন, তারা বলছেন যে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে সবাই নাকি এই মনিটরিং প্রসেসে থাকবে। মাননীয় স্পিকার, যদি এত কিছু শুধুমাত্র শরণার্থীর পিছনেই আমি ব্যয় করি, যেই দেশে শরণার্থীরা আসছে সেই দেশে সেনাবাহিনীও যদি শরণার্থীর পিছনেই কাজে লাগাই, সেই দেশের আলটিমেটলি নিজের দেশের অবস্থাটা কি হবে মাননীয় স্পিকার একবার চিন্তা করেন। আমি যেই দেশে শরণার্থী পাঠাচ্ছি, যেই দেশে শরণার্থীরা যাচ্ছে, তাদের সেনাবাহিনী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার সবাইকে যদি আমি শরণার্থীদের পিছনেই কাজে লাগাই, আলটিমেটলি সেই দেশের জনগণের অবস্থা, সেই দেশের আইন শৃঙ্খলা নিব না আমি, সেই দেশের আইন শৃঙ্খলার অবস্থা সবকিছু মিলিয়ে যে একটি ওই দেশটি মাননীয় স্পিকার, আমি যেই দেশটি অপরাধ করছে তাদের অপরাধ থেকে বাঁচানোর দায় হিসেবে ব্যবহার করছি, তারাও আবার উন্নয়নশীল দেশ হিসেবে নিজেদের যে দুর্নীতি আছে বা নিজেদের যে অর্থনৈতিক ব্যাপারগুলো আছে সেগুলোকে চাঙ্গা করার জন্য এই যে অতিরিক্ত শরণার্থী সেগুলো নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে।
একদম দিন শেষে গিয়ে দেখছি আমরা জাতিসংঘ হিসেবে যে যেই দেশটি এই কাজগুলো করছে তারাও মাননীয় স্পিকার একটি জঘন্য পরিণতির দিকে যাচ্ছে। অর্থাৎ আলটিমেটলি আমরা যে দীর্ঘমেয়াদী একটি সমাধানের কথা বলছি, যে আজকে শরণার্থী সমস্যার সমাধান চাই আমরা চাচ্ছি না। আমাদের জাতিসংঘ হিসেবে কাজ হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠা করা, যেই দেশে শরণার্থীরা অন্যায়ভাবে অন্যায়ের শিকার হচ্ছে তাদের দিকে কাজ করা। এবং মাননীয় স্পিকার, আমাদের কেসটিতে আমরা বারবার বলছি জাতিসংঘ হিসেবে আমি কেন অতিরিক্ত অর্থ ব্যয় করব, যেই অতিরিক্ত অর্থ ভবিষ্যতের দিকে যেই নেটিভ কান্ট্রির দিকে আমি শরণার্থী পাঠাচ্ছি, যেই শরণার্থী আমি পাঠাচ্ছি, এবং দিন শেষে এই যে শরণার্থী দেশগুলো যারা পাঠাচ্ছে সেই অন্যায়কারী দেশগুলোকেও আমরা একটা এসকেপিং গোট হিসেবে তাদেরকেও একটা সুযোগ সুবিধা তাদের হাতে তুলে দিচ্ছি। অর্থাৎ সব দিক থেকে আমরা খুব স্বল্প মেয়াদে খুব মুখরোচক হিসেবেও মানবাধিকার, মানবিক দিক এইসব কিছু মনে হলেও আলটিমেটলি জায়গা যারা স্টেক হোল্ডার আছে সকলের ক্ষতি করছি। এবং জাতিসংঘ হিসেবে আমরা আমাদের অতিরিক্ত অর্থ প্রদান করে আমাদের অন্যান্য যে দিকগুলো রয়েছে মানুষ সেগুলোর দিকেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ আমাদের দীর্ঘমেয়াদী কোনো সমস্যার সমাধান হচ্ছে না, সাময়িকভাবে কেবল মনে হচ্ছে যে আমরা খুব ভালো কাজ করছি, কিন্তু আসলে কিছুই হচ্ছে না। এই জায়গা থেকে মাননীয় স্পিকার আজকে সরকার দলের পক্ষ থেকে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেটি গৃহীত হবে না। ধন্যবাদ। সদস্য, আপনাকে ধন্যবাদ। আমরা গঠনমূলক অংশের বিতর্ক শেষ করলাম। আমি একটু সবার কাছ থেকে 1 মিনিট সময় চেয়েছি, আমি এখনই আসছি, তারপর আমরা যুক্তি খণ্ডন করব। গঠনমূলক অংশের আয়োজন শেষ করেছি, আমরা যুক্তি খণ্ডনে যাচ্ছি। এই পর্যায়ে যুক্তি খণ্ডনের জন্য ফ্লোর করবেন মাননীয় বিরোধী দলনেতা। প্রথমে একটা ক্লারিফিকেশন তৃতীয় বক্তার পয়েন্ট অফ অর্ডারের, সেটা হচ্ছে যেহেতু পয়েন্ট অফ অর্ডার নাই, তিনি তৃতীয় বক্তা হিসেবে এই বিতর্কে নতুন কোনো পলিসি শো করতে পারেন না। তিনি একদম নতুন পলিসি শো করছেন। এবং মজার ব্যাপার হচ্ছে আমি সেকেন্ডে যে স্পিচটা এসে বলে গিয়েছি যে রাষ্ট্রগুলো বর্তমানে অন্যায়টা করেছে তাদের কাছ থেকে অনুদান নিতে পারাটা উচিত, এইটাকেও তিনি বলেছেন যে এই পলিসি ইউএন নিয়ে আসতে পারে। তার মানে তিনি এক কথা নতুন আইডিয়া এনেছেন, দ্বিতীয় কথা হচ্ছে তার নিজের টিমকে কর্নারেট করে আমাকে সাপোর্ট করেছেন। এটা আমি একটু আইডেন্টিফাই করে দিলাম। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনিটরিং মেকানিজমে তার একটি জায়গায় বিতর্কে বলার চেষ্টা করছেন যে এখানে নিজের যে রাষ্ট্রগুলো বাংলাদেশের মতো রাষ্ট্রগুলো নাকি ইন্সপায়ার্ড ফিল করবে, তারা নাকি নিজের গরজে এই কাজটি করবে। বাংলাদেশের মতো রাষ্ট্র এতগুলা অনুদান পায়, অন্য অনুদান পাওয়ার পর নিজের দেশের নাগরিকের সাথেই প্রতারণা করে আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্নীতির জন্য সেগুলো প্রপারলি ডিস্ট্রিবিউট করেন এবং ব্যাপক দুর্নীতি ঘটে। আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে এরকম রাষ্ট্র কাঠামো রাষ্ট্রগুলোর কাছ থেকে আপনার এই টাকাটাকে তারা খুব পারফেক্টলি আপনার কাছে অ্যাকাউন্টেবিলিটি শো করবে, মনিটরেট হবে এবং আপনার এই রোহিঙ্গা বা শরণার্থীদের জন্য তারা সেই পারপাসটা সার্ভ করবে? আমি যেখানে নিজের রাষ্ট্রের জন্য যারা করে না, নাগরিকের জন্য করে না, এইটা করার কারণটা কি সেটা না। 2 নাম্বার মাননীয় স্পিকার, যে এই বিতর্কে তারা যে জিনিসটা নিয়ে বারবার বলছেন যে মানবিক কারণ, মানবিক কারণ এইটা না যে আপনি ইউএন হিসাবে আরেকজনকে টাকা দিয়ে বলবেন যে তোমার দেশে সমস্যা আমি এটা সলভ করতে পারতেছি না, আর তুমি এখানে তা থেকে তুমি ওই দেশে যাও, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, কোনো রকম জীবনটা পার করে দাও। এইটা মানবিকতা না। মানবিকতা হচ্ছে তুমি এখানে থাকো, এইখানে তোমার রাইট দেওয়ার জন্য তোমার যা করা লাগে সেটার জন্য আমি তোমাকে ব্যাকআপ দিচ্ছি, তোমার জন্য আমি ওই রাষ্ট্রগুলোকে কোয়েশ্চেন করতেছি, তোমার জন্য যে রাষ্ট্র তোমার সাথে অন্যায় করতেছে তার এই এথিক্যাল কোয়েশ্চেনটা আমি করতেছি। এইটা হচ্ছে মানবিকতার প্রকৃত ব্যাখ্যা। যেই মানবিকতার কথা তারা বিতর্কে বলছেন সেটা এই মানবিকতার জায়গা না। 3 নাম্বার বিষয়, আচ্ছা কি হলো, তাদের একটা মেকানিজমের ব্যাপারটা হচ্ছে এরকম যে চাকরির বাজার আসবে ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটবে। দেখেন আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে আমেরিকার মতো রাষ্ট্রে হোয়াইট সুপ্রিমেসিদের সাথে অন্যদের রিলেশনশিপটা কিরকম এবং চাকরি নিয়ে মানে কোন্দলটা কিরকম। আপনি ব্রেক্সিট দেখছেন, আপনি নেক্সিট দেখছেন। এইরকম সিনারিওতে এই অস্থির তৃতীয় বিশ্বের রাষ্ট্র যে কাঠামো, যেখানে আমলাতান্ত্রিক জটিলতা, পলিটিক্যাল টার্মোয়েলস, অনেক প্রবলেম, সেই রাষ্ট্রগুলোতে আপনি যখন অনুদান দিয়ে তাদেরকে একটা পুশ দেন তখন এই রাষ্ট্রগুলোর মধ্যেও একটা বড় রকম কোন্দলের সৃষ্টি হয়, বড় রকম ঝামেলার সৃষ্টি হয়। যে কথাটা আমরা আপনাকে বারবার প্রথম থেকে বলে আসতেছিলাম যে এই রাষ্ট্রগুলোর যে অবস্থা রয়েছে সেই অবস্থায় দিনের শেষে আপনি ফ্রুটফুলি কোনো চাকরির বাজারও করতে পারবেন না, ওই মানুষগুলোকে একটা বেটার লাইফও দিতে পারবেন না। তাহলে কি দাঁড়ালো মাননীয় স্পিকার? মানবিকতার রূপটা আমি আপনাকে ব্যাখ্যা করলাম। আমি বললাম যে কেন মনিটরিং, তারা মনে করতেছে ইউএন এর কাছে সবাই খুব অ্যাকাউন্টেবল, আইসিজে কয়েকটা কঠিন কঠিন শব্দ উচ্চারণ করলেন। মূলত বিষয় হচ্ছে জাতিসংঘের দায়িত্বটা কি? জাতিসংঘের দায়িত্ব হচ্ছে মানুষজনের মধ্যে ইনক্লুসিভিটি আনা, মানুষের তাদের অধিকার নিশ্চিত করা, মানুষের তাদের দায়িত্বটা ইয়ে করে দেওয়া। এই জিনিসটা থেকে যখন জাতিসংঘ পিছিয়ে আসবে আমরা মনে করি জাতিসংঘ হিসেবে এটা কোনোভাবে সম্ভব না। তারা আমাদের সাথে কি এনগেজ করলে? আমরা যে বারবার বলার চেষ্টা করলাম যে এটা অন্য রাষ্ট্রকে মেসেজ দিবে, এটা মাইনরিটি গোষ্ঠীর জন্য একটা প্রবলেমেটিক সিনারিও তৈরি করবে, এটি যে দিনের শেষে মানবিকতার জায়গা থেকে কোনো দীর্ঘমেয়াদী সলিউশন আনবে না, বরং একটা এসকেপিস্ট ওয়ে আউট করার চেষ্টা করবে। একটা জিনিসেরও এই প্রেসার মেকানিজমের সাথে কিভাবে কন্ট্রাডিক্টরি না, কেন এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলা এত বেশি
ট্রান্সপারেন্ট হয়ে যাবে, কেন অ্যাকাউন্টেবিলিটি মেজার্ড হবে, কেন চাকরির বাজারের কোন্দলগুলো হবে না, কেন রাষ্ট্রীয় অবকাঠামোগুলোকে আমরা কনসার্নে আনবো না, এবং দিনের শেষে কেন মানবিকতার স্বরূপটা আমার দেওয়া ব্যাখ্যার চেয়ে তাদের মানবিকতাটা বেশি গুরুত্বপূর্ণ এই ওভারট্রামটা করে, এটার কোনো ব্যাখ্যা তারা দিলেন না। ধন্যবাদ। বিরোধী দলীয় উপনেতাকে ধন্যবাদ যুক্তি খণ্ডনের জন্য। এই পর্যায়ে সংসদের সমাপনী বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রথমে বিরোধী দলের একটা ভুল যে তারা মনে করছেন এই বিতর্কটা শুধুমাত্র রোহিঙ্গাদেরকে নিয়ে। আমরা কিন্তু প্রথমে বলে গিয়েছিলাম যে এখানে জলবায়ু শরণার্থীদের ব্যাপারেও কথা হবে, বা যারা হচ্ছে মানুষকে নিজের দেশে কোনো সমস্যার কারণে, অর্থাৎ তাদের ওই জায়গাতে আবহাওয়াগত প্রবলেম হচ্ছে, এই কারণে অনেকে কিন্তু মানুষকে শরণার্থী হয়ে যায়, বা অনেকের মানুষ স্পিকার বাসস্থানগুলো নদী ভাঙনে চলে যায়, তারাও কিন্তু মানুষকে শরণার্থী হয়ে যায়। তো তাদের তো আসলে থাকার জায়গায় নেই, এই জায়গায় রাষ্ট্রেরও দায় নাই, কোনো মানুষেরও দায় নাই। তো তারা যদি অন্য রাষ্ট্রে গিয়ে আসলে আশ্রয় নেয়, ওই রাষ্ট্রটাকে কেন আমাদের কিছু অর্থ প্রদান করা উচিত না? এই জায়গায় তারা কোনো ধরনের এঙ্গেজমেন্ট করলেন না, কারণ তাদের কাছে কোনো ধরনের উত্তর নাই মাননীয় স্পিকার। দ্বিতীয় ব্যাপার, তারা মনে করছেন যে আমরা কেন রাষ্ট্রগুলোর উপর চাপ দিব না, অর্থাৎ যে রাষ্ট্রগুলো তাদেরকে শরণার্থী বানাচ্ছে তাদের উপর কেন চাপ দিব না। চাপ দিব না দুইটা কারণে। প্রথমত মাননীয় স্পিকার, 1978 সাল থেকে যখন বাংলাদেশে রোহিঙ্গারা আসতে শুরু করে, বাংলাদেশ প্রথম 1981 সালে জাতিসংঘে এই বিষয়টা উত্থাপন করে। তার পরবর্তীতে 39 বছর কেটে গেছে, বাংলাদেশে 10,000 রোহিঙ্গা থেকে 13 লাখ রোহিঙ্গা হয়েছে মাননীয় স্পিকার, রোহিঙ্গা শরণার্থী। এই পর্যন্ত আসলে জাতিসংঘের পক্ষ থেকে আপনি তো অনেক চাপ প্রয়োগ করেছেন, কি করতে পেরেছেন? কিছু করতে পারেননি। কেন? কারণ চায়না বা ইউএস এর মতো রাষ্ট্রগুলো এই রাষ্ট্রগুলোকে শেল্টার দিয়ে আসছে, যারা হচ্ছে জোরপূর্বক তাদের নাগরিকদেরকে রাষ্ট্র থেকে বের করে দিচ্ছে। তাহলে এই জায়গায় আপনার বর্তমান করণীয়টা কি? করণীয় হচ্ছে আপনি জাতিসংঘের তহবিল থেকে কিছু অর্থ মাননীয় স্পিকার এই রাষ্ট্রগুলোকে প্রদান করেন যারা শরণার্থীদের কারণে ভিক্টিমাইজড হচ্ছে। তাহলে জাতিসংঘের তহবিল থেকে যদি আপনি এই অর্থগুলো প্রদান করেন, তাহলে আসলে কার লাভ কতটুকু, কার ক্ষতি কতটুকু? তারা সৌমেন্দার কথাটাকে মিসকোট করলেন। সৌমেন্দা যেটা বলার চেষ্টা করছেন, জাতিসংঘের যে তহবিলটা আসে, এই তহবিলটা ইউএসএ বা রাশিয়া বা কানাডার মতো মানুষকে প্রভাবশালী রাষ্ট্রগুলোই প্রদান করে। তো যদি কাউকে আসলে শেল্টার দেয় বা তাদের কারণে যদি এই সমস্যাগুলোর সমাধান না হয়, এই জায়গাগুলোতে জিনিসগুলোর একটু মানুষ স্পিকার মিটিগেশন হয়ে যাচ্ছে। এই জিনিস মানুষকে তারা মিসকোট করলেন। তৃতীয়ত, তারা যেটা মনে করছেন যে আমরা এই ডিবেটটা শুধুমাত্র মানবিক জায়গা থেকে করেছি। আমরা শুধুমাত্র মানবিক জায়গা থেকে ডিবেটটা করিনি মানুষ স্পিকার। প্রথমত আমরা আপনাকে দেখিয়েছি এই জিনিসটা একটা প্রেশার মেকানিজম হিসেবে কিভাবে কাজ করবে, যে আপনার রাষ্ট্রের নাগরিকদের জন্য আরেকটা রাষ্ট্র যখন অর্থ পাচ্ছে, তখন সেই অর্থটা আপনি মানুষকে পেতে চাইবেন। এবং আমরা মনে করি আপনি যে ডিরেক্ট ওয়েতে সমাধানগুলো করতে পারেন নাই। 39 বছর শুধু বাংলাদেশের হিসাব বললাম, এরকম হিসাব মানুষকে তুরস্ক বা মেক্সিকোর মতো প্রত্যেকটা রাষ্ট্রে এই ধরনের শরণার্থী সমস্যা নিয়ে অনেক বছর ধরে ভুগছে, এবং তারা সমাধানের জন্য জাতিসংঘের বারবার মানুষ দ্বারস্থ হলেও জাতিসংঘ এই জায়গাতে ফ্লেক্সিবল কোনো সমাধান দিতে পারেনি। তাহলে এই যে 40-50 বছর ধরে যে সমস্যার সমাধান আমরা করতে পারিনি, এই কি জায়গাতে কেন আসলে আমাদের পড়ে থাকার আর্জেন্সিটা? ইস্তি ভাই, তানভীর হোসেন শান্ত, কেউ মানুষকে এই জিনিস ডিবেটে পরিষ্কার করতে পারলেন না। সর্বশেষ, তারা যেটা মনে করছেন যে রিসেন্ট সিনারিও বেটার, এই পলিসিতে আপনি আসলে মনিটরিং গুলো করেন। আমরা দেখেছি মানুষকে বাংলাদেশে আপনি ইউএন হিসেবে বিভিন্ন ধরনের ইউএনএইচসিআর বা এনজিওর মাধ্যমে এই সিনারিও গুলো যখন তদারকি করতে চেষ্টা করেছেন, বাংলাদেশ রাষ্ট্রতে মানুষকে 52টা এনজিও নিষিদ্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ এই মনিটরিং সিস্টেম গুলো মানুষকে অলরেডি ব্যর্থ হিসেবে প্রমাণিত। তো আমরা মানুষকে যে পলিসিটা আপনাকে দেখাই, সেই পলিসিতে জাতিসংঘের ডিরেক্ট ইনভলভমেন্টটা থাকে। জাতিসংঘের ডিরেক্ট ইনভলভমেন্টে থাকলে মানুষের এই অর্থগুলোর সর্বোচ্চ ব্যবহার আপনি নিশ্চিত করতে পারেন। এবং আমরা এই জিনিসটা বিশ্বাস করি, সে যদি শরণার্থী হয়েও থাকে মানুষ, সে যদি কোনো নাগরিক নাও হয়ে থাকে, তার প্রথম পরিচয় সে মানুষ। এবং আপনি এই ধরনের ভাষান্তরের মতো যে এলাকাগুলো জাতিসংঘ হিসেবে সৃষ্টি হচ্ছে, সেই জায়গাগুলো মানুষকে কন্টিনিউ করার জন্য জাতিসংঘ হিসেবে আপনার উদ্যোগটা নেওয়া অনেক বেশি জরুরি। ডিওডিএস মানুষকে আমাদের ডিবেটে অনেক কম এঙ্গেজমেন্ট করেছে, আশা করি বিতর্কটা জিতবে। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ সমাপনী বক্তব্যের জন্য। আমরা বিতর্ক সবাই উপভোগ করেছি, একটি সম্মাননা হলো। এরপরে আমরা বিচারকরা একটু কথা বলার জন্য কোন ফ্লোরে যেতে পারি, আমি আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি। ভয় নেই বাংলাদেশ। আবারও হাসবে
জীবন দিবে চিরচেনা ব্যস্ততায়, নবীনের দু চোখ জুড়ে স্বপ্ন বদলের সুর, জীবনের সবাই এসো হাতে হাত রাখি, করি পরিবার তোরে শপথ, চলো সবে মিলে করি এক নতুন সবুজের ভবিষ্যৎ। ভয় নেই বাংলাদেশ, তোমায় আগলে রাখবে সবুজের দল। ভয় নেই বাংলাদেশ, তোমায় এগিয়ে নেবে ভবিষ্যৎ। ধন্যবাদ। কোভিড পরবর্তী বাংলাদেশ নতুন করে গড়ে তুলতে তোমার অংশগ্রহণ প্রয়োজন, এই বিষয়ে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের একটি সার্ভে ওয়ার্ক শুরু হয়েছে এবং এই সার্ভে ফর্মটি পূরণ করা যাবে UN75.online। এটি জাতিসংঘ এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের একটি যৌথ কার্যক্রম। এই সার্ভেতে সবার মতামত প্রদানের জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমি পুনর্বার বলছি www.un75.online, এখানে লগ ইন করে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। আমি ফলাফল পর্বে উপনীত হয়েছি। আজকের সংসদে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছিল যে এই সংসদ যেই সমস্ত উন্নয়নশীল রাষ্ট্র একটি বড় অংশের শরণার্থী গ্রহণে আগ্রহী হবে তাদেরকে অতিরিক্ত অনুদান প্রদান করবে, এই বিষয়ে সরকারি দল হিসেবে প্রস্তাব পেশ করেছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব চট্টগ্রাম, ডিবেটিং সোসাইটি চট্টগ্রাম এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ঢাকা বিভাগ থেকে এই প্রস্তাবের সংসদীয় বিরোধিতা করেছেন। বিচারকগণের সর্বসম্মত সিদ্ধান্তে আজকের বিজয়ী দল অর্থাৎ প্রস্তাবটি গৃহীত হয়নি এই সংসদে, বিজয়ী দল ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। আমি বিজয়ী দলকে অভিবাদন জানাচ্ছি এবং এই সংসদীয় বিতর্কে সর্বশ্রেষ্ঠ সংসদীয় বিতার্কিক নির্বাচিত হয়েছেন সর্বসম্মতিক্রমে বিরোধী দলের শায়ান সাদিক ইশতি। আমি জনাব ইশতিকে অভিবাদন জানাচ্ছি। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে এবং জাতিসংঘের ৭৫ বছর পূর্তিতে আমন্ত্রণমূলক বিতর্ক প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন সকলকে জাতিসংঘের যে আন্তর্জাতিক সহযোগিতার প্রতিষ্ঠিত রীতি এবং এইটি প্রমোশন করবার ক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম সেখানে আরো উত্তরোত্তর অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি এখানেই শেষ করছি।